সরি, আমার এরকম অরিত্রস জ্ঞানের মতো করে ভিডিও বানাতে হচ্ছে বলে আমি খুব বিপদে পড়ে লুকিয়ে এসে ভিডিওটা বানাচ্ছি। জানি না চ্যানেলে কতক্ষণ এই ভিডিওটা থাকবে, তাই যখন একবার ক্লিক করে ফেলেছো তাই প্লিজ একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ দেখে নাও। আর তারও আগে যত জনের সাথে সম্ভব ভিডিওটা শেয়ার করে ফেলো, কারণ আমি সত্যি আমার জীবনের সব থেকে বড় বিপদের মধ্যে আছি। আর থাম্বনেলে কেন ওরকম একটা কথা লেখা সেটা গোটা ভিডিওটা দেখলেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে আর বেশিক্ষণ এখানে থাকাটা আমার পক্ষে নিরাপদ নয়, তাই আমি একটা সেফ জায়গা খুঁজে নিয়ে তোমাদের সাথে বাকি কথা বলছি। ততক্ষণ প্লিজ এই ভিডিওটা তোমরা দেখে ফেলো, আর প্লিজ তার আগে যতটা সম্ভব শেয়ার করে ফেলো। কিছুদিন আগে আমার করা এক কমিউনিটি পোস্টে আমি এই কমেন্টগুলো পাই। তার মধ্যে যেই কমেন্টটা আমার নজর কাড়ে সেটা হলো এটা, কাদেরকে ভয় করছে দাদা, ওই চোরগুলোকে? রিয়েলি চোর? আমি তো পোস্টে একবারও মেনশন করিনি যে আমি ওই চোরদের নিয়ে, মানে চোর? কে চোর? আমি তো চোর কাউকে চিনি না। মানে এমন তো কেউ নেই তাই না যাকে তুমি চোর বলবে, আমি তার সাথে শব্দটাকে কানেক্ট করব করে তাকেই চোর বলে স্পেসিফাই করব। তাদের এক বা একাধিক কিনা, এরকম তো কেউ নেই তাই না? আমি আগেই ক্লিয়ার করে দিই, এই ভিডিওটা কিন্তু আরজিকর বা সেই রিলেটেড কোনো ভিডিও নয়, ওকে? মানে বললাম, আমার মনে হলো যে তোমরা ওরম ভাবতে পারো। এই গল্পের ভিলেন আমাদের সবার পিসি। তিনি এক আধারে লেখিকা, চিত্রকার, সঙ্গীত শিল্পী, এখন বুঝি যে সব ভাওতা। যাই হোক, which is which, we have to understand that our not so respected recently chief of গানের স্কুল মায়া পিসি। হ্যাঁ, আমি গান শিখি। আমি ছোটবেলা থেকে রীতিমতো প্রাইজ পাওয়া গান শেখা। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। আমি জানি কি ভাবছো, ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান। আমি নিজেই ভাবি মাঝে মাঝে, সেই ছোটবেলায় বাড়ির লোক তুলে দিয়েছিল ওই মহিলার হাতে। তোমরা বিশ্বাস করো, এই ধরনের মহিলার ব্যাপারে তোমরা না এর আগে কোনোদিনও শুনেছো, না কোনোদিন শুনবে। ভর্তির সময় পিসি বলেছিল যে আমার মধ্যে পরিবর্তন এনে দেবে। স্বাভাবিকভাবেই বিশ্বাস করেছিলাম সবাই, কিন্তু বিশ্বাস ভাঙার পর দেখলাম যে তিমিরে সে তিমিরেই। এনিওয়ে, মায়া পিসি, গানের স্কুল, তিমির বিশ্বাস, সময়, পথিক, প্রেমিক, সপ্ত সূর্য ওঠে, সপ্ত সূর্য নামে। সর্বনাশ, এত চ্যাপ্টার এক রাতের মধ্যে কিভাবে হবে? ডোন্ট ওয়ারি, এই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে এমন এক ছায়া প্রকাশনী যা শেষ হবার সাথে সাথে তোমরা এমন এক্সপোজ দেখবে যে এই ভিডিওটা এই সার্টিফিকেট পেতে বাধ্য হবে। শুধু একবার যখন ক্লিক করে ফেলেছো, ভিডিওটা পুরোটা দেখে শেয়ার করে দিও, নয়তো তোমরা জানোই তো পরে আমায় দোষ দিতে পারবে না। আমাদের গানের স্কুলের নাম অল ইন্ডিয়া ট্রাস্টেড মিউজিক ক্লাস, যেখানকার হেড ম্যাডাম হলেন মায়া পিসি। শি ইজ বেসিক্যালি আ ডিক। আর কতক্ষণ দাঁড়াবো, আমার চার্জ শেষ। আমি ভিডিওটা বানিয়ে নি, এনিমি সামনে চলে এসছে। পায়ের আওয়াজ। কোথায়? কোন দিকে? আরে গেমে। ফোনটা রাখ আপাতত, আর দূর থেকে কাউকে আসতে দেখলে আমায় জানাবি কিন্তু। আরে তোর পেছনে মার। এনিওয়ে, মায়া পিসি, she is basically a dictator। আমাদের এই গানের স্কুল তারই কথায় চলে। 2 মাস আগে রাতের বেলা আমি রোজকার মতন রিল দেখছি, এমন সময় আমার কাছে একটা কল আসে। এবার আমি যেহেতু বাড়িতেই, কাজেই মা আমায় কল করবে না, আর মা ছাড়া কেউ আমায় ফিজিক্যালি কল করছে, আমার মনে হয় আর বলে দিতে হবে না বিষয়টা কতটা সিরিয়াস। আমি কলটা রিসিভ করে জানতে পারি স্কুলের হলুদ ঘরে থাকা সরস্বতীর মূর্তি কেহ বা কাহারা ভেঙে দিয়ে গেছে। আমি সাথে সাথে বাকিদের নিয়ে স্কুলে চলে যাই। তবে কে জানতো যে আর বেশি দেরি নেই, যখন আমাদের স্কুলের সাথে রিলেটেড সবার জীবন রাতারাতি ভাবে চেঞ্জ হয়ে যাবে। শুরু হবে 2024-এর বিগেস্ট লড়াই, আস ভার্সেস মায়া পিসি। একদিকে মায়া পিসি এবং তার সাঙ্গপাঙ্গ স্কুলের সব ক্লার্করা যারা তার কথা মতোই চলে, এবং অপরদিকে আমরা স্টুডেন্টরা এবং সব টিচাররা যারা মায়া পিসির আগে এক দাদু ছিল তার আমল থেকেই আছেন। আসলে পিসি আসার পর আর কোনো নতুন টিচার নেওয়া হয়নি স্কুলে, আমরা জানি না কেন। মানে এই স্কুলের টিচার হওয়া এই মুহূর্তে এতটা রেয়ার যে আমাদের এখানকার মিমাররা এই নিয়ে মিম বানায়। এখানকার টিচার হলে নাকি মেয়েরা সাথে সাথে বিয়ে করে নেয়, লুকস দেখে না, বয়স দেখে না। তোমরা দেখেছো এমন কখনো কোথাও? এনিওয়ে, এরপর থেকে যে সিরিজ অফ ইভেন্ট ঘটতে শুরু করে তা শুনে তোমাদের হাসি পেতে পারে, তোমরা চাইলে হাসতেও পারো, কিন্তু মাথায় রেখো এটা আমাদের কাছে একটা ভোরবেলায় দেখা দুঃস্বপ্নের মতো। একে সেটা দেখে যেতে হবে, আর কোনো কারণে যদি ঘুম ভেঙেও যায় তাও শান্তি নেই, কারণ ভোরের স্বপ্ন সত্যি হবেই। তোমার পাশে কেউ নেই, তুমি একা,
ভেজা বিছানায় শুয়ে। এনিওয়ে, আমরা যাওয়ার পর আমাদের বলা হলো মূর্তিটা নাকি একা একাই পড়ে ভেঙে গেছে। সিরিয়াসলি, এখানে একটা মূর্তির বিষয় কথা হচ্ছে, গড ড্যাম ইট, সেখানে থাকা কোনো সিলিং ফ্যানের কথা নয় যে ফাঁকা ঘরে একা একা বেঁকে গিয়ে থাকবে। এরপর আমরা ফেসবুকে লাইভ হওয়ার কথা বললে তারা বেগতিক দেখে স্বীকার করতে বাধ্য হয় যে না, সেটা কেউ একটা ভেঙে দিয়ে গেছে। কিন্তু আমরা দেখতে চাইলে বলা হলো ওসব পরিষ্কার করা হয়ে গেছে বলে আমাদের হাতে একটা করে সাইকেল ধরিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। নাও টেল মি ওয়ান থিং, তোমাদের মনে হয় কোনো দেশে কোনো জায়গায় এমনটা পসিবল যে কেউ ধরো একটা দোষ করলো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বিশাল বড় একটা চুরি করলো কোথাও, ধরো লাখ লাখ কোটি কোটি টাকার চুরি, দেন তোমায় 1000 টাকা ধরিয়ে দিয়ে বলল, মাস্টার মশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি। তুমি তখন বলবে যে না না, আমি তো চোখে কাপড় বেঁধে লাঠি দিয়ে হাড়ি ভাঙছিলাম। দিদি নাম্বার 1-এ যেমন হয়, পসিবল এটা কখনো নয় তো, সেরকম আমরাও ভুলিনি। সাইকেল নিয়ে বাড়িতে এসেই প্রথমে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি তাই। এনিওয়ে, তবে পিসি সেদিন জানতো না যে তার জন্য কি অপেক্ষা করে আছে। তিনি লক্ষ্যই করেননি যে পাশেই তার রাইভেল গানের স্কুলের হেড স্যার সুভাষিস দা সবটা দেখছিল দূর থেকে, এন্ড দেখে হাসছিল একা একা চুপচাপ নিজের মতো পদ্মাসনে বসে। যে সুভাষিস দা আগে পিসির রাইট হ্যান্ড ম্যান ছিল, কিন্তু তাকে এখানে অ্যাসিস্ট্যান্ট টু দ্য হেডমাস্টার বানানোয় সে ওই স্কুলে চাকরি নিয়ে চলে যায়। আফটার অল হি অলসো হ্যাজ আ ফিউচার, তাই না? এনিওয়ে, পরদিন থেকে শুরু হয় আমাদের পুরোদমে প্রোটেস্ট। বাট জানি না কিভাবে পাড়ার সব চায়ের দোকানগুলোতে, যেখানে যাবতীয় দেশ বিদেশের গ্রহ নক্ষত্রের খবর, লাইক অ্যাপোলো 18-এ কি ধরনের ফিউল ইউজ করা উচিত ছিল থেকে শুরু করে ইলন মাস্কের অ্যাম্বারকে হ্যাক করাটা উচিত হয়নি পর্যন্ত, बहुत ठंडे यार, हाथ बहुत ठंडे हो रहे हैं, थोड़ी देर के लिए आपके সেসব নিয়ে আলোচনা হয়। সেখানে সব ছেড়ে আমাদের প্রোটেস্ট নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। আশেপাশের যত মানুষ যারা জানেও না বিষয়টা ভালো করে, তারাও এসে যোগ দেওয়া শুরু করলো। কাপল ব্লগাররা এসে পর্যন্ত ভিডিও বানিয়ে গেছে। ও, এটা তো পরের ভিডিওর টপিক। লেটস মুভ অন। এই দেখে মায়া পিসির মাথায় পড়ে হাত। তাকে ইমপ্রেস করতে ক্লার্কদেরই একজন সন্দীপন দা, আরে আবার সন্দীপন দা তার কিছু ছেলে পাঠিয়ে বলে সেই হলুদ গড়টাই ভেঙে দিয়ে আসতে। এবার এখানে হয় আসল গন্ডগোল। উইথ ডিউ রেসপেক্ট, যাদের পাঠানো হয়েছিল তাদের যে নেতা, মানে আমি কাউকে ডিসক্রিমিনেট করছি না, সে আবার ছিল কালার ব্লাইন্ড, নো অফেন্স। হলুদ ঘরের জায়গায় সে সবুজ ঘর ভেঙে দিয়ে চলে আসে। এখান থেকেই হয় এবার আসল কিয়স শুরু। সুভাষিস দা এসছে তোর সাথে দেখা করবে, আমার সাথে পাঠা। পাশের স্কুলের হেড স্যার, যার কথা তখন বললাম, পিসির শত্রু। এসো, প্রতিবাদ চলছে এই সাধ্য মতো, তোরাই তো ভবিষ্যৎ। আমাদের স্কুলে আয়, ঘুরে যা মাঝে মাঝে, পুরো টাইলস ক্যামেরা। হ্যাঁ, কিন্তু ক্যামেরা তো তাহলেই হবে। বন্ধুরা, আমরা একটা খুবই খারাপ সমাজ এবং পরিস্থিতির মধ্যে আছি, যেখানে আজও এমন বর্বরাচিত নৃশংস ঘটনা দেখতে পাওয়া যায়। এটা আমাদের একটা দুর্ভাগ্য, কিন্তু আপনারাই ভাবেন, এটা কি আমাদের সংস্কৃতি? এইভাবে একটা মা লক্ষ্মীর সরস্বতী, কয় কোটি মূর্তিটা সরস্বতীর। হ্যাঁ হ্যাঁ জানি তো, আমি শুরুতে একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছিলাম। আসলে তো সরস্বতীর মূর্তি যেভাবে ভাঙা হয়েছে, আমার সত্যি বলার ভাষা নাই কোনো। এই ছোট ছোট বাচ্চা ছেলেরা প্রতিবাদ করছে, আমি এই পবিত্র গঙ্গা জলের বোতল আমার সাইড বিজনেস। সেইটা দিয়ে ওদের গলার জোর যেন আরো বাড়ে এবং ওই মহিলার কান পর্যন্ত গিয়ে পৌঁছায়, সেই কামনা করি। আমি তাইলে আসি। চলে যাবে? আপাতত তো কোনো ঝামেলা নাই, ঝামেলা হইলে আমায় ডাকিস। আর এই ভিডিওটা আমি একটা নাম্বার হোয়াটসঅ্যাপ করছি, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ কর। আমার চেনা নিউজ চ্যানেল, তোরা দারুণ সাপোর্ট পাবি। এর মালিক আমার বাড়ি থেকে ওয়াইফাই নিয়ে নেট চালায়। এনিওয়ে, পিসির মাথা অলরেডি খারাপ ছিল, এতে আরো খারাপ হয়ে গেল। পিসি দেখি আমাদের সাথে এসে নিজের বিরুদ্ধেই প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। আমরা গিয়ে বলি যে, ও পিসি, তুমি আবার কার শাস্তি চাও? পিসি শুনে বলে, ভাঙা মূর্তির শাস্তি চাই। এখানেই শেষ না, পিসি রোজ প্রতিবাদের এক নতুন আইডিয়া নিয়ে আসতে শুরু করে। একদিন বসে আঁকো প্রতিযোগিতা, একদিন রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান, পুরো বসন্ত উৎসব শুরু করে দিয়েছে। ইনফ্যাক্ট আমিও মানতে বাধ্য হয়েছি যে ইললজিক্যাল হলেও উনি আসল প্রোটেস্ট করছে, আমরা তো নুব টেস্ট করছিলাম। যে অভিনয় ভালো পারে
পারে, সেটা আবার আরেকটা টপিক। তার হাতে ইউকুলেলে ধরিয়ে বলে বাজা। আমি তো পারি না। অভিনয় পারিস তো। অন্য একজনকে আবার শঙ্খ ধরিয়ে দেয় হাতে। আমার ঠোঁটে কাতুকুতু লাগে, তুই ধরে রাখ, ডাব করিয়ে দেবো। এবার এখানে আসল সমস্যা হলো, এটা একটা লাইফ লেসন, সবাই মন দিয়ে শুনবে। যারা এডিট আসলে পারে না তারা মনে করে আমি এডিট করে যা খুশি করে ফেলতে পারি, কিন্তু করতে গিয়ে দেখো কি হয়। যেহেতু এটা অরিজিনাল নয় তাই ঠোঁট আর শঙ্খ একসাথে মিলছে না। দেখো, দেখছো, ব্যাস ধরা পড়ে যায়। এই নিয়ে শুরু হয় ট্রোল। আরেকজন সেই অ্যাক্টিং ডিপার্টমেন্টের, সে সব দেখে বলে আমি আর রিস্কই নেব না, আমি কিছু বাজাবো টাজাবো না, আমি শুধু কাঁদবো। সত্যি টিকটকের মতন রিল বানিয়ে কাঁদতে শুরু করে। মনে হচ্ছে আমরা ঠিক সময় বাড়িতে পৌঁছবো তো, আমাদেরও ভেঙে ফেলা হবে না। কেন মনে হবে বলুন তো এমন? আরে 1 মিনিটের জন্য ভুলে যাও যে এটা একটা গানের স্কুলের কথা হচ্ছে। ফর এক্সাম্পল, ধরো এটা একটা রাজ্য আর রুলিং পার্টির তরফ থেকে একটা ক্রাইম হয়েছে। আমি জানি যে এরকম হয় না সত্যি সত্যি, কিন্তু ধরো এবার যদি দেখো যাদের পার্টির তরফ থেকে এই ক্রাইমটা হয়েছে তারাই এসে মিছিল করছে, প্রোটেস্ট করছে, লাইভে এসে কান্নাকাটি করছে। আগে আই নো এরকম হয় না সত্যি সত্যি, কিন্তু যদি এরকম কিছু দেখতে পাও তোমাদের কি রিয়াকশন হবে আমায় কমেন্টে জানাও। আর আমরা শুরু থেকে এতক্ষণ যারা ছিলাম তারা তাকিয়ে তাকিয়ে হাঁ করে দেখছি। অনশন করার কথা ছিল, কিন্তু এসব দেখে এমনি খিদে মরে গেছে। কি হলো আবার? আমাদের নিউজ দেখানো হচ্ছে টিভিতে। চলছে প্রতিবাদ। এক সরস্বতীর মূর্তি ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম চাপানুতোর। প্রতিবাদে ফেটে পড়েছেন সেই গানের স্কুলের শিক্ষক এবং স্টুডেন্টরা। এমন অবস্থায় পাশের গানের স্কুলের হেড স্যার শুভাশিস বাবু, হ্যাঁ শুভাশিস বাবু, গিয়ে তাদের পাশে দাঁড়ায় এবং তাদের হাতে গঙ্গা জল তুলে দিয়ে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দেয়। সারাদিন তাদের সাথে পায়ে পা মিলিয়ে প্রতিবাদ করে সেই দেবী মূর্তির ন্যায় বিচারের জন্য আবেদন করেন তিনি। শুনে মনে হতে পারে কোনো দেবতুল্য মানুষের কথা হচ্ছে হয়তো, কিন্তু না, কথা হচ্ছে আমাদের সব্বার দাদা, শহরের দাদা শুভাশিস দার কথা। এখনো রোজ সকালে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত নিজের গঙ্গা জল খেতেই পছন্দ করেন তিনি, আর ভালোবাসেন আম খেতে। না আমার বা আপনার মতন বাজার থেকে কেনা কেটে বা চুষে নয়, দাদার পছন্দ গাছ থেকে সদ্য পাড়া পাকা রসালো আম। আজ এই দাদাই প্রতিবাদীদের কাছে হয়ে দাঁড়িয়েছে শেষ আশা ভরসা। চলুন তবে। রিং হচ্ছে। হ্যালো, এসব কি দেখাচ্ছেন টিভিতে? আসল বিষয়গুলো ছেড়ে শুধু শুভাশিস দাকে দেখিয়ে যাওয়া হচ্ছে 5 মিনিট ধরে। ওকে দেখাচ্ছেন কেন? আসলে দাদা ওদের মিছিলে একটু মারপিটটা হয়ে গিয়ে মানে পাবলিকের ক্লিকটা একটু বেশি পাওয়া যায় আর কি। তো মানুষ আপনাদের 10 মিনিটের ভিডিওই 2 মিনিটের বেশি দেখে না, আর আমাদের তো গোটা দিনের ব্যাপার বলুন। খালি পেটে মশলা ছাড়া খাবার বাঙালির রচে না, আর তাদের খবর সার্ভ করাটা আপনি তো বোঝেনি বলুন। ফেসবুকে সামান্য একটা পেজ নিজেকে কিভাবে রিপাবলিক বাংলা, আর কে বলেছে আমার ভিডিও লোকে 2 মিনিটের বেশি দেখে না? তোমরা যারা ভিডিওটা এখন অবধি দেখছো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এদের 2 মিনিটের বেশি দেখে না। কোথাকার আমার অর্ণবের রিপ অফ ময়ূক এসছে, তোমরা কমেন্ট করো। এনিওয়ে, এরপরে স্কুলের এক এক্স স্টুডেন্ট অরিন্দম সিংহ, সে একটা প্রতিবাদী গান বানিয়ে ইনস্টায় ছাড়লে পিসির আরেকজন ক্লার্ক, লেটস অ্যাজিউম হিজ নেম ইজ কুন্তল বোস, সে তার একটা প্যারোডি বানিয়ে ফেসবুকে আপলোড করে। কবে আর কবে আর কবে আর। লং স্টোরি শর্ট, উনি এখানে বলার চেষ্টা করে অরিন্দম এখন যেখানে থাকে সেখানে কিছু হলে উনি কেন গান বানায় না। অ্যাকচুয়ালি আমি এখানে কুন্তল স্যারের দোষ দেখছি না কোনো। দিস ইজ কমপ্লিটলি বেসিক হিউম্যান নেচার। মিডিয়া এটাকে ঠিক করে দেখাতে পারেনি আসলে। ধরো তোমার বাড়িতে 10 বছরের ভাই সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও সারাদিন ঘুরে বেড়াচ্ছে। এবার যদি তুমি তাকে বলো এই তুই না এই এলি আবার বেরোচ্ছিস যে, হোয়াট উইল বি হিজ ইমিডিয়েট রিয়াকশন? আমার বন্ধুরাও তো যাচ্ছে, আমি গেলেই সমস্যা। এখানে একটা অ্যামেজিং ফ্যাক্ট কি জানো? এই লাস্ট এক্সাম্পলটা দিয়ে আমি বিষাক্ত ছেলেরও রোস্ট করেছিলাম। বিষাক্ত ছেলে আবার ওদের। তবে এটা কিন্তু আরজিকর রিলেটেড ভিডিও নয়, আমি আবার বলে দিচ্ছি। এনিওয়ে, এরপর আমি যাকে রিপ্লাই দিতে চাইবো তিনি ঠিকই ধরেছো, পিসির আরেক ওয়েল উইশার পাচু একে রোগা পাচু। কি হলো? কিছু তো পাচু কাকু বলে, আমি আগেই বলেছি ভিডিওটা অ্যাডাল্ট ভিডিও হবে। এনিওয়ে, তো পাচু কাকু আমাদের যেসব টিচাররা আমাদের সাথে প্রোটেস্ট করছে তাদের উদ্দেশ্যে বলে, বলছি যারা ওই প্রোটেস্ট করছে তারা মাসিক বেতন টেতন যে হয় সেটা নেবে তো? না মানে আমি প্রশ্ন, এটা আমার আর কি প্রশ্ন, আমাদের যারা এই অ্যানুয়াল প্রোগ্রামে পুরস্কার পায় তারা সেটা ফেরত দেবে তো? বলুক, দেবে বলুক না, প্রশ্ন এটা আমার। তো ওনাকে উত্তর দেওয়ার মতন ভাষা আমার কাছে ছিল না, বাট কাল রাতেই আমি একটা পারফেক্ট আইডিয়া পেয়েছি যেভাবে ওনাকে উত্তর দেওয়া যায়।
সো যেহেতু আমি এটা পাঁচু কাকুকে বোঝাবো, তাই আমি ওনাকে একটু কঠিন ভাবে বলবো। হ্যাঁ, তো পাঁচু কাকু, মাইনে বা স্যালারি এই কথাগুলোর মানে হলো পারিশ্রমিক। আরো সহজ করে যদি বোঝাই তাহলে ধরো তুমি যদি গরমের ছুটিতে তোমার দাদুনের পাকা চুল বেছে দাও, আর তার বদলে দাদুন যদি তোমায় 5 টাকা দেয়, তার মানে দাদুন তোমার কাজের বিনিময়ে তোমায় একটা সাম্মানিক দিচ্ছে। তার মানে এই নয় যে দাদুন তোমায় পার্মানেন্টলি কিনে নিয়েছে বা চুপ করে ডেকে যা খুশি করতে পারে তোমার সাথে। আর যদি করে নো, তাহলে বাবাই আর মাম্মামের কাছে তুমি তার নালিশ করতে পারো। আরে আমি তো এটা ভেবেই দেখিনি। হোয়াট ইফ আই সে ওনারা হয়তো এটাই ভেবেছে যে ওনারা যেহেতু পিসির থেকে মাইনে পায়, ওয়েল বুঝতেই পারছো কোন মাইনের কথা বলছি, তাই ওনারা পিসির কেনা গোলাম। আর তাই হয়তো ওনারা পিসিকে মালকিন ভাবেন বলে তার বিরুদ্ধে প্রোটেস্ট করছে না। এনিওয়ে, অনেকক্ষণ আসল হিরোইনকে নিয়ে কথা হয়নি। আইনো তোমরা জানতে চাও তার কি অবস্থা। এই জায়গাটা একটু কমপ্লিকেটেড হবে, হ্যাঁ, তাই কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমায় কমেন্ট করবে, আমি সবাইকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো। সো টিচাররা সরাসরি পিসির সাথে দেখা করতে চাইলে পিসি বলেন তিনি শুধু 5 জনের সাথেই কথা বলবেন, আর বাকিদের জন্য রেকর্ড করা হবে পুরো মিটিংটা। সেটাই টিচাররা রাজি হলে তখন পিসি বলেন যে না, রেকর্ড করা যাবে না, কারণ তার অফিসে কারেন্ট নেই। রেকর্ড করতে চাইলে তার বাড়ি যেতে হবে। এবার টিচাররা তাতেও রাজি হয়ে যখন তার বাড়ি অবধি যায়, তখন পিসি বলে যে না, আমার আজকে পেট ব্যথা, তবে তোমরা এসছো যখন তখন চা খেয়ে যাও। তারপর সব থেকে যখন একজন টিচার ধমক দেয় পিসিকে, তখন তোমরা বিশ্বাস করতে পারবে না পিসি কি করে। পিসি এবার ওদের মাঝখানে বসে বলে যে তোমরা তো ভুলে যাচ্ছ, আমিও তো তোমাদের মতন প্রোটেস্টার, রিমেম্বার। ওরা আসছে, তুই পালা, এসে গেছে। তারপরে আমি সেখান থেকে পালিয়ে আসি। আমি জানি না আমাদের সাথে কি হবে, আমি বুঝতে পারছি না কিছু। আমার শেষ আশা তোমরাই, তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কেউ আসছে, আমি লাইটটা একটু অফ করি। কিরে, কোথায় যাচ্ছিস তোরা? কিরে, তোরা চলে যাচ্ছিস কেন? এই এদিকে শোন, তোরা সাড়া দিচ্ছিস না কেন? আর একটু বাকি, আর একটু। কিরে, ওরা মেলায় ঘুরতে যাচ্ছে। কে? এটা কি হলো? কোথায় কি হলো? কোনো সমস্যা? তুমি আমার মতন দেখতে যে। ও মা, তো আলাদা দেখতে হতে যাব কেন? কেন শুনিসনি? জিন্দেগি যে রঙ্গমঞ্চ যাত্রাপালা, তা এক যাত্রায় পৃথক ফল হবে কিভাবে? তা হবে, কিন্তু ওরা চলে গেল কেন? ও মা, তো মেলায় যাবে না বুঝি? তুইও যা। তাহলে প্রতিবাদ কেন? কি চাস তুই? কেন ফাঁসি? ও যা, ফাঁসি দে। আমি দেব? এ মা, তুই তো বললি তুই ফাঁসি চাস। কোথায় দেব? কেন? ওই যে ওট ওট, লজ্জা পাস না।
নেভার ওট। কি রে, কার অপেক্ষা করছিস? ঝোল? কি রে ঝোল? কাকে বলছিস? তোকে তোকে বলছি। আমি তো নই। তাহলে তুই কে? আমি সে যার মূর্তি সেদিন গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলেছিল ওরা। কি ভাবছিস হাতে বীণা নেই, ছোট চুল, জামা কাপড়ের সেরাম বাহার? ও এ তো আবার পুরুষের শরীর। কি ভাবছিস এ কেমন দেবী? সেদিন হাতে বীণাও ছিল, শরীরে শাড়িও। সেদিনে কোনোটাই আমায় বাঁচাতে পারেনি। আর যখন তারা আমার এই মূর্তিটাকে নিছক একটা জিনিস হিসেবে মনে করলো, তাদের খুব একটা যায় আসেনি সেটা কি দিয়ে জড়ানো তাতে। আমি দেখেছি, বিশ্বাস কর, যায় আসে না। তা সে শাড়ি হোক বা নাইটি, সে চুড়িদার হোক বা হিজাব, তা সে জিন্স টপ হোক বা বিকিনি, তাদের আসল আগ্রহ সেই আবরণের ভেতরে থাকা বস্তুগুলো। সেদিন যখন ওরা আমায় ভাঙছে, আমি যখন আর না বলে চিৎকার করে হাঁফিয়ে উঠেছি, যখন বুঝতে পেরেছি আমার আর লড়াই করে কিচ্ছু বদলাবার ক্ষমতা নেই, তখন আমি ভাবছিলাম, আমি শূন্যে তাকিয়ে ভাবছিলাম, আমি ভাবছিলাম ওদের উদ্দেশ্যটা কি, মোটিভেশনটা কি। একটা ছোট্ট শিশু যেমন তার খেলনা ভেঙে দেখতে চায় ভেতরের সমস্ত কবজা, সেই ধরনের কিছু, নাকি শুধু দেখাতে চায় যে তারা পারে তাই তারা করে। চারিদিকে সবাই লড়াই করছে। লড়াই জিনিসটা খুব অদ্ভুত জানিস। সেটা মূলত দুটো দলের মধ্যে হয়। এক দল যারা চিৎকার করে, আর এক দল যাদের যায় আসে না সেই চিৎকারে। যেমন সেদিন আমি চিৎকার করেছিলাম, তাদের যায় আসেনি। আজ তোরা চিৎকার করছিস, ওদের যায় আসছে না। আরেকটা দল আছে, তাদেরই অঘোষিত সঙ্গী, তাদের কানেও তোদের চিৎকারটা পৌঁছয় না। তারা চিৎকার শুনলেও বলে, ধুর, কিচ্ছু ঠিক হবে না এসব করে, বলে ঘরে বসে টিভিতে গাঁ গাঁ করে তোদের চিৎকার শোনে। ওই অন্যায় যে করে আর অন্যায় যে সহে, ওই কেস আর কি। যারা লড়ছিস তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোরা কেউ যেন এই লড়াইটাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থে লড়িস না। যদি তোরা এই লড়াইটাকে নিজের স্বার্থান্বেষণের উপায় হিসেবে দেখিস, ক্ষমতা বদলের নিছক একটা পথ হিসেবে দেখিস, যারা সত্যি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সত্যিকারের লড়াই লড়ছে, জানবি তাদের এক পা করে পিছিয়ে দিচ্ছিস তোরা। Now let's play a game, a simple one. দুটো সিচুয়েশন তোদের আমি দেব, তোরা আমায় উত্তর দিবি। ধর তুই জানিস তুই যদি আজ দেশের জন্য প্রাণ দিস, তোকে নায়ক রূপে দেখা হবে। তাহলে তোর যদি প্রয়োজন হয় তুই কি প্রাণটা দিবি? এবার ধরা যাক তুই জানিস তুই ওড়ার চেষ্টা করে ছাদে উঠে সেখান থেকে লাফ দিলে তোকে গর্ধপ রূপে দেখা হবে। এবার সেরম প্রয়োজন পড়লেও কি তুই সেভাবেও প্রাণটা দিবি? অথচ দুক্ষেত্রেই কিন্তু তুই তোর প্রাণটা দিচ্ছিস, কিন্তু তোর প্রাণ দেওয়াটা নির্ভর করছে সিচুয়েশনের ন্যারেটিভটার উপর। সেরমই আমি ভাবি, আজ যে তোরা লড়ছিস সেই লড়াইয়ে তো আমার সর্বনাশের প্রতিবাদে কেমন যেন মনে হয় সবকিছুর গোড়াতে গলতটা সেই থেকেই যাচ্ছে। তাও আচ্ছা, কেমন হতো যদি এই সমাজের ন্যারেটিভটা, তা সে যাজ্ঞসেনী হোক বা নির্ভয়া, বিলকিস হোক বা কাদম্বিনী, তা সে আমার ভেঙে ফেলাটাই ধরে নে না কেন? কি হতো
যদি আমাদের সমাজের গল্পটাই এভাবে লেখা হতো যে যারা ভাঙছে সর্বনাশটা তাদের, তাহলেও কি তারা আজ আমায় ভাঙতো রে? বল না। তবে আমার তরফ থেকে তোদের জন্য থাকবে একটা জিনিস, সেটা তোরা কে আশীর্বাদ হিসেবে নিবি বা কে অভিশাপ সেটা আমি জানিও না, ঠিকও করে দেব না। তবে যারা এই লড়াইয়ের মিছিলে একবারের জন্যও নিজের পা রাখবি, যারা এই মিছিলকে এক পা হলেও সামনের দিকে এগিয়ে দিবি, তারা মেয়ে নয়, নারী নয়, মানুষের সর্বনাশের কষ্টটাকে অনুধাবন করার একটা শক্তি পাবি, যে শক্তি কাউকে ভুল পথে যেতে দেখলেও তোদের মধ্যে সেদিন আগুন জ্বালিয়ে দেবে। দোহাই তোরা ভীষ্ম হোস না, প্রয়োজনে বিকর্ণ হোস।